তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 78 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ফুটবল বিশ্বকাপের যে 1930 থেকে 1970 যে ট্রফিগুলি হয়েছিল সেই ট্রফিগুলির নাম কি ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় তোমাদের আসতে পারে। তো 1930 থেকে 1970 সালে যে ট্রফিগুলি দেওয়া হতো সেই ট্রফিগুলির নাম ছিল হচ্ছে জুলুস রিমেট কাপ। জুলুস রিমেট কাপ, ভালো করে মনে রাখবে। তো 1930 সালে বিশ্বকাপের আবির্ভাবের পর থেকে দুটি ভিন্ন ট্রফি ব্যবহার করা হয়েছে। 1930 থেকে 1970 সাল পর্যন্ত জুলস রিমেট ট্রফি, তারপরে 1974 থেকে বর্তমান দিন পর্যন্ত ফিফা বিশ্বকাপ ট্রফি ব্যবহার করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? এটাও তোমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল, অপশন সি। এরপরে দেখো ইউরো। ইউরো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রার নাম। দিনার হচ্ছে ইরাকের মুদ্রার নাম। রিয়াল হচ্ছে কাতারের মুদ্রার নাম। আর রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। এগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে। তো তোমরা তোমাদের যদি এগুলো কোশ্চেন, কোনো কোশ্চেন যেগুলো তোমাদের নতুন মনে হবে সেগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, তাহলে নেক্সটে তোমাদের রিভাইজ করতে সুবিধা হবে। এছাড়াও তোমরা আমাদের এই যত ক্লাস হয়ে গেছে সব ক্লাসের পিডিএফ একসাথে তোমরা পেয়ে যেতে পারো। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশন এবং কমেন্টে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, লিটল বয়। তো হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল লিটল বয়। তো 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমাতে আমেরিকার দ্বারা নিক্ষিপ্ত প্রথম পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল হচ্ছে লিটল বয়। আর এরপরে 9 আগস্ট নাগাসাকিতে ফেলা দ্বিতীয় পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল ফ্যাট ম্যান। এই দুটো নাম ভালো করে মনে রাখবে, লিটল বয় এবং ফ্যাট ম্যান। লিটল বয় হচ্ছে হিরোশিমাতে ফেলা হয়েছিল, আর ফ্যাট ম্যান হচ্ছে নাগাসাকিতে ফেলানো হয়েছিল। আর হিরোশিমাতে বোম নিক্ষেপ করা হয়েছিল 6 আগস্ট, আর নাগাসাকিতে ফেলা হয়েছিল 9 আগস্টে। পরের প্রশ্ন, স্বর্ণ শহর বলতে কাকে বোঝায়? কোন শহরকে বোঝায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, জোহানেসবার্গ শহরকে স্বর্ণ শহর বলা হয়। পরের প্রশ্ন, ইডিয়েট উপন্যাসটি কার লেখা? তোমরা লাইভ কমেন্টও এগুলো অ্যান্সার করতে থাকো। তো মনে রাখবে ইডিয়েট উপন্যাসটি লেখা হচ্ছে ডস্টোভেস্কির, অপশন ডি। ইনি হচ্ছে একজন রাশিয়ান লেখক। ডস্টোভেস্কি ইনি হচ্ছে রাশিয়ান লেখক, আর ইনি হচ্ছে ইডিয়েট উপন্যাসটি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়? তো মনে রাখবে জল পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় হচ্ছে ক্লোরেল্লা। ক্লোরেল্লা হচ্ছে এটা এমন একটা উদ্ভিদ যেটা হচ্ছে জলে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়, এই জন্য এটা জল পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বৃহৎ কথা মঞ্জুরি কার রচনা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো বৃহৎ কথা মঞ্জুরি লেখা হচ্ছে হেমেন্দ্র, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বৃহৎ কথা মঞ্জুরিতে চন্দ্রগুপ্ত মৌর্যকে ক্ষুদ্র বংশীয় বলা হয়েছিল। নেক্সট প্রশ্ন, গান্ধার শিল্প কোন কোন শিল্প রীতির সংমিশ্রণে তৈরি হয়েছিল? এটাও খুব ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো গান্ধার শিল্প হচ্ছে মনে রাখবে ইন্দো গ্রিক শিল্প রীতির সংমিশ্রণ। তো গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পকলা সমন্বয়ে গান্ধার শিল্পরীতি কুষাণ যুগে জন্মলাভ করে। এটাও মনে রাখবে, এখানে পরীক্ষায় আসে যে গান্ধার শিল্পরীতি কোন যুগে জন্মলাভ করেছিল? অ্যান্সার হবে কুষাণ যুগে।
তো গান্ধার অঞ্চলে অর্থাৎ পেশোয়ারে উৎপত্তি, তাই এরূপ নাম। ভারতের যথার্থ প্রতিকৃতি নির্মাণ করার কৌশল এই শিল্পরীতির প্রধান গুণ। আজকের ভারতের অধিকাংশ বুদ্ধ মূর্তি এই শিল্পরীতির সাক্ষ্য বহন করে। আর আফগানিস্তানের বামিয়ান বৌদ্ধ মূর্তিগুলি হচ্ছে গান্ধার শিল্পনীতি অনুসারে নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পিকো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভারতের প্রথম পিকো স্যাটেলাইটটির নাম হচ্ছে স্টুডস্যাট। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতের প্রথম পিকো স্যাটেলাইট হচ্ছে স্টুডস্যাট। স্টুডস্যাট হলো স্টুডেন্ট স্যাটেলাইটের সংক্ষিপ্ত রূপ। এটি কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের 7টি ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগিতা দ্বারা প্রস্তুত দেশের প্রথম পিকো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। এটি একটি পরীক্ষামূলক মিশন হিসাবে 12 জুলাই 2010 তারিখে উৎক্ষেপণ করা হয়েছিল। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা যেতে পারে কোথায়? রাজ্যসভা, লোকসভা, রাজ্য বিধানসভা নাকি লোকসভা বা রাজ্যসভাতে? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব আনতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা আনা যেতে পারে একমাত্র লোকসভাতে। অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংসদ ও রাজ্য আইনসভাগুলিতে অ্যাংলো ইন্ডিয়ানের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা দেওয়া হয়েছে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 104তম সংশোধনী আইন, যেটা 2020 সালে করা হয়েছিল। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, সুপ্রিম কোর্টের যে বিচারপতি থাকে তাদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। আর এর সাথে সাথেই মনে রাখবে যে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর আর সুপ্রিম কোর্টের 65 বছর। তো সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন, এই পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সংবিধানে মৌলিক কর্তব্যের যে ধারণাটি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা তোমাদের কিন্তু আগেও পড়ানো হয়েছিল এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, মৌলিক কর্তব্যের যে ধারণা এটা নেওয়া হয়েছিল ইউএসএসআর থেকে, অর্থাৎ রাশিয়া থেকে এই মৌলিক কর্তব্যের ধারণাটি ভারতের সংবিধানে নেওয়া হয়েছিল। আর আমাদের ভারতের মোট মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে মোট 11টি। তো মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তো এটাও খুব ভালো করে মনে রাখবে, পঞ্চবার্ষিকী আর মৌলিক কর্তব্য এই দুটো হচ্ছে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ব্রিক্সের ফুল ফর্ম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো মনে রাখবে, ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। আর এর সাথে সাথে মনে রাখবে, নিউলি জয়েন্ট অর্থাৎ এই দেশগুলো হচ্ছে এই 2023-এ নতুনভাবে যোগ দিয়েছে এই ব্রিক্সে। তো এরা হচ্ছে ইরান, ইজিপ্ট, ইথিওপিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস। এরা হচ্ছে নতুন যোগ দিয়েছে। এগুলো ভালো করে মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, কার্ডামাম হিল কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তো কার্ডামাম হিল হচ্ছে কেরল এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত। তো নাগেরকোল এবং কার্ডামাম পাহাড়ের মধ্যে সেনকোট্টা পাস অবস্থিত, যা তিরুবনন্তপুরম এবং মাদুরাইকে সংযুক্ত করেছে। নেক্সট প্রশ্ন, অ্যাকওয়ার্থ কমিটি কবে গঠিত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1919 খ্রিস্টাব্দে। অপশন বি। তো অ্যাকওয়ার্থ কমিটি সভাপতি ছিলেন হচ্ছে উইলিয়াম অ্যাকওয়ার্থ। এই কমিটির প্রতিবেদনগুলি হলো সরকারি পরিচালনায় রেল পরিবহন সমর্থন করে, সাধারণ বাজেট থেকে রেল বাজেট আলাদা করতে পরামর্শ দেওয়া হয়, আর 1 বছর অন্তর 150 কোটি টাকা বিনিয়োগ করার কথা বলা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বক্সারের যুদ্ধে পরাজিত হন কে? তো মনে রাখবে, বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন হচ্ছে মীর কাসিম। অপশন সি। তো মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী বক্সারের যুদ্ধে পরাজিত হয় ইংরেজদের কাছে। আর এই বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। আর এই যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন হচ্ছে হেক্টর মুনরো। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে যে
এই যে বক্সারের যুদ্ধ হয়েছিল সেখানে ইংরেজের সেনাপতি গিয়েছিল? অ্যান্সার হবে হেক্টর মনরো। নেক্সট প্রশ্ন, থোরিয়াম ও ইউরেনিয়াম কোথা থেকে পাওয়া যায়? এটাও কিন্তু মোস্ট রিপিটেড প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। তো থোরিয়াম এবং ইউরেনিয়াম পাওয়া যায় হচ্ছে মোনাজাইট বালি থেকে, অপশন এ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রিষড়াতে। তো 1855 সালে কলকাতার কাছে রিষড়ায় ভারতের প্রথম চটকলটি স্থাপিত হয়েছিল। জর্জ অকল্যান্ড নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অবসরপ্রাপ্ত নৌ কর্মচারী এটি স্থাপিত করেন। ভারতে প্রতিষ্ঠিত প্রথম কটন মিল 1818 সালে ফোর্ট গ্লাস্টারে, যেটা রয়েছে হাওড়ার কাছে, সেখানে স্থাপিত হয়েছিল। আর ভারতে প্রথম পেপার মিল 1832 সালে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রথম কারখানা আইন 1881 সালে পাশ করেছিল কে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লর্ড রিপন। তো লর্ড রিপন 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন শুরু করেন। কারখানা আইন 1881 সালে পাশ হয় এবং যেটি ছিল শিশু শ্রমিক সম্পর্কিত আইন। নেক্সট প্রশ্ন, রামমোহন রায়কে উদারনৈতিক রক্ষণশীল সংস্কারক কে বলেছেন? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, রামমোহন রায়কে উদারনৈতিক রক্ষণশীল সংস্কারক বলেছিলেন হচ্ছে সুমিত সরকার, অপশন সি। তো সুমিত সরকার হলেন আধুনিক ভারতের একজন, এখানে দুবার রয়েছে একজন, তো আধুনিক ভারতের একজন বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক। তার জন্ম ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি কলকাতা শহরে। তিনি বাংলা ভাষার লিখিত স্বদেশী আন্দোলনের বইয়ের লেখক ছিলেন। এছাড়াও তিনি মডার্ন টাইমস, রাইটিং সোশ্যাল হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়া সহ বহু বই লিখেছেন। নেক্সট প্রশ্ন, কোন কমিটি বিপিএল সীমা নির্ধারণ করে, অর্থাৎ বিলো পভার্টি লেভেল? তো বিপিএল নির্ধারণ করে হচ্ছে এসি সাকসেনা কমিটি। নেক্সট প্রশ্ন, আইএফসিআই এটা কবে গঠিত হয়েছিল? তো মনে রাখবে, আইএফসিআই গঠিত হয়েছিল 1948 সালে, অপশন এ। তো আইএফসিআই হচ্ছে পাবলিক সেক্টরের নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। 1948 সালে এটি সংবিধিবদ্ধ কর্পোরেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়। আইএফসিআই বর্তমানে বিএসসি এবং এনএসসিতে তালিকাভুক্ত একটি কোম্পানি। বিএসসি এবং এনএসসি বলতে হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর আইএফসিআই এর 6টি সহযোগী এবং একটি সহযোগী রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেই? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফরিদাবাদে। নেক্সট প্রশ্ন, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, হলুদ বর্ণের পরিপূরক বর্ণটি হচ্ছে নীল রং, অপশন বি। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের নির্জীব বস্তুটির উদাহরণ হলো, অর্থাৎ উদ্ভিদ কোষের যে নির্জীব বস্তুটি রয়েছে সেটা কোনটা হবে? অপশনগুলির মধ্যে কোনটা একটি নির্জীব বস্তু? তো অপশনগুলির মধ্যে গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম এগুলো সবই সজীব বস্তু, আর একমাত্র স্টার্চ এটা হচ্ছে একটি নির্জীব বস্তু। নেক্সট প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এটা মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট, এবারও তোমাদের পরীক্ষায় আসতে পারে। যে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। নেক্সট প্রশ্ন, বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? তো মনে রাখবে, বয়েলের সূত্রে হচ্ছে একমাত্র উষ্ণতা ধ্রুবক থাকে। তো 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল স্থির উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা স্থির রয়েছে, স্থির উষ্ণতায় গ্যাসের চাপ এবং আয়তনের পারস্পরিক সম্পর্কযুক্ত একটি সূত্রের অবতারণা করেন। এই সূত্রটিকে বয়েলের সূত্র বলে। আর এই সূত্রতে বলা হয়েছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো গ্যাসের নির্দিষ্ট কোনো গ্যাসের ভরের
স্থির উষ্ণতা অর্থাৎ উষ্ণতা পরিবর্তন না করে যদি তার উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই গ্যাসের আয়তন কমে যাবে, এবং চাপ যদি বাড়ানো হয় মানে চাপ বাড়ানো হলে আয়তন কমে যাবে, আর চাপ যদি কমানো হয় তাহলে সেই গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ডেঙ্গু ডে কবে পালন করা হয়? তো মনে রাখবে প্রতি বছর 16 মে তারিখে ন্যাশনাল ডেঙ্গু ডে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাবরের আত্মজীবনী থেকে কৃষ্ণদেব রায়ের কথা জানা যায়, কারণ বাবরের সমসাময়িক ছিলেন হচ্ছে কৃষ্ণদেব রায়। তো বাবর খাত-ই-বাবরি নামে এক তুর্কি হরফ চালু করেন। তিনি তুর্কি ভাষায় আত্মচরিত তুজুক-ই-বাবরি বা বাবরনামা রচনা করেন। এটির ফার্সিতে অনুবাদ করেন হচ্ছে আব্দুর রহিম খান-ই খানান 1590 সালে। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, পরীক্ষায় বারবার আসে যে তুজুক-ই-বাবরিকে কে ফার্সিতে অনুবাদ করেছিলেন। আনসার হবে আব্দুর রহিম খান-ই খানান। এবং ইংরেজিতে অনুবাদ করেন হচ্ছে আর্সকাইন এবং লেভেন 1826 সালে। নেক্সট প্রশ্ন, নিচের কোন আইনের মাধ্যমে ভারতীয় কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষীয় হয়ে ওঠে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় ভাগ হয়ে গিয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, মন্টেগু চেমসফোর্ড আইন 1919 সালের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষীয় হয়ে উঠেছিল, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় ভাগ হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, পিপিসি এর সম্পূর্ণ অর্থ কী, অর্থাৎ পিপিসি এর ফুল ফর্ম কী? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্রিপারেটরি প্রোগ্রামিং ইন কম্পিউটিং। এটা হচ্ছে পিপিসির ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন, ক্রসিং ওভার কোথায় ঘটে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস নাকি রিজেনারেশন? তো মনে রাখবে ক্রসিং ওভার ঘটে হচ্ছে মিওসিস কোষ বিভাজনে, অপশন সি। তো যে পদ্ধতিতে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার প্যাকেটিন উপদশায় দুটি সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হয় এবং ফলস্বরূপ জিনের পুনঃসংযুক্তি ঘটে, তাকে ক্রসিং ওভার বলা হয়। নেক্সট প্রশ্ন, বরাকর কোন নদীর প্রধান উপনদীর নাম? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বরাকর নদী হচ্ছে দামোদর নদীর একটি প্রধান উপনদী। তো দামোদর নদীর উপনদীগুলি হলো বরাকর, পোনার, বোকারো, আয়ার ইত্যাদি। নেক্সট প্রশ্ন, বীরভূমের মোহাম্মদ বাজারে কোন খনিজ পদার্থটি বিশেষভাবে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চীনামাটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, অক্সিজেনের মোট কয়টি আইসোটোপ পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে অক্সিজেনের মোট 3টি আইসোটোপ পাওয়া যায়। তো আইসোটোপ হলো একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই হবে, নিউক্লিয়াসে কিন্তু নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যা ভিন্ন থাকে, আর এদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটনের সংখ্যা একই থাকায় এদের রাসায়নিক ও ভৌত ধর্ম অনেক সাদৃশ্য বিদ্যমান। প্রাকৃতিক অক্সিজেনের 3টি আইসোটোপ থাকে, যথা অক্সিজেন 16, অক্সিজেন 17 এবং অক্সিজেন 18। নেক্সট প্রশ্ন, কোন বছরে বন সংরক্ষণ আইন পাস হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে বন সংরক্ষণ আইন পাস হয়েছিল 1980 সালে, অপশন সি। আর পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে কার্যকর হয়। আর এই আইনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ ও সেই সম্পর্কিত বিষয়গুলি উন্নয়ন ও সুরক্ষা। আর এর সাথে সাথে মনে রাখবে বন্যপ্রাণী সুরক্ষা আইন কার্যকর হয়েছিল 1972 সালে। আর ভারতীয় সংসদের উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিগুলিকে সুরক্ষা দেওয়ার জন্য কার্যকর একটি আইন ছিল এই বন্যপ্রাণী সুরক্ষা আইন। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদ যদি শূন্য থাকে তাহলে নতুন পদপ্রার্থী নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির যদি উভয় পদই শূন্য থাকে তাহলে যতদিন পর্যন্ত ভোট না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হচ্ছে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বিচারপতি এম হিদায়তুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি এই দুই বিভিন্ন দায়িত্বে থাকাকালীন রাষ্ট্রপতির কাজ এবং উপরাষ্ট্রপতির কাজ সামলেছিলেন। এটা মনে রাখবে, এটা প্রথমবার হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, কেরালার মোপলা বিদ্রোহ যেটা 1921 সালে হয়েছিল সেটা নেতা কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আলী মুসলিয়ত ভি কে হাজি। তো 1921 সালে কেরালার মালাবার অঞ্চলে ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ মোপলা বিদ্রোহ দেখা গিয়েছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম বিশ্বকাপ ফুটবল জয়ী দেশের নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি উরুগুয়ে। অর্থাৎ প্রথম ফুটবলের যে বিশ্বকাপ হয়েছিল সেখানে জয়ী দল হয়েছিল হচ্ছে উরুগুয়ে। তো প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ জেতে উরুগুয়ে 1930 সালে মন্টেভিডিওতে ফিফা প্রথমবারের মতো বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। মন্টেভিডিও উরুগুয়ের রাজধানীর নাম, আর উরুগুয়ে ছিল ফিফা 1930-এর আয়োজক দেশ। এখানে মনে রাখার বিষয় হচ্ছে উরুগুয়ের রাজধানী, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে যে উরুগুয়ের রাজধানীর নাম কি? অ্যান্সার হবে মন্টেভিডিও। ভালো করে এটা মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লাসিকের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।